পিতৃগণ, মাতৃগণ, তাদের প্রণাম জানাই। যারা ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের প্রতি ভালোবাসা জানাই। একটি খুব নাজুক অবস্থায়, খুব সংকটের সময়ে আমি গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী হয়েছি। সংকটটা যে আমি বুঝি না তা না, আমার যারা গুরুজন তারা খুব ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। কিন্তু যে কারণে আমি এরকম সংকটের সময় প্রার্থী হয়েছি, সেই কারণটি হল যে ভয় পেলে ভয় আরো পেয়ে বসবো। ভয়কে জয় না করতে পারলে এই দেশে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখতে পারবো না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই সমাজে জন্মেছি, বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি অ্যাডভোকেট। আমি যদি সমাজের কাজেই না লাগতে পারলাম, আমি যদি সমাজের দুঃসময়ে সমাজের পাশে দাঁড়াতে না পারলাম, আমি যদি এই সংকটের সময় বুক চিতিয়ে না দিতে পারি, তাহলে আমার এই শিক্ষা, আমার এই জ্ঞানার্জন, আমার এই মানব জীবন ব্যর্থ। কিন্তু এই কারণে একেবারে বিনয়ের সাথে বলতে চাই, কিন্তু সেই কারণে আমি এই সময় প্রার্থী হয়েছি। এই সময় প্রার্থী হওয়ার আরেকটি খুব গুরুত্বপূর্ণ দরকার হলো, আমাদের দেশে 1972 সালে সংবিধান রচিত হয়েছিল। সেই সংবিধানে ব্যাপক একটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। ভালো হবে কি মন্দ হবে আমরা জানি না, কিন্তু সেই উদ্যোগের সময় আমাদের ব্যথার কথা, বেদনার কথা, আমাদের অধিকারের কথা যদি আমরা না বলতে পারি, এই যে সংস্কৃতি আমরা চর্চা করি, সেই সংস্কৃতি এই দেশে টিকে থাকবে কি থাকবে না, সেই কথা যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা আরো অধিকারহীন হয়ে পড়বো। এখন যতটুকু অবস্থায় আছি তার চাইতে খারাপ অবস্থার দিকে আমরা চলে যাব। ঠিক সেই কারণে এই দুটি কারণ হচ্ছে মুখ্য নির্বাচনে দাঁড়ানো এবং গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে ভোট বয়কটের ডাক সবচেয়ে বেশি সফল হবে। আমরা এই বাস্তবতাগুলো বুঝি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সফল হবে গোপালগঞ্জে ভোট বয়কটের ডাক। কিন্তু আমি একটি কথা বলেছি যে আমি যদি প্রার্থী না হই, তাহলে আমার যে সমাজ, যারা অধিকার হারা, বঞ্চিত, সেই সমাজের অধিকারের কথা কে বলবে? যদি আর কেউ দাঁড়াতো আমি তাকে সমর্থন করতাম। সেই কথাই আমি ঢাকাতে বলেছি, এলাকায় এসে বলেছি। বিশেষ করে গুরুচাঁদ ঠাকুর যে কষ্ট করে, যে সংগ্রাম করে যে অধিকারটা আমাদের দিয়েছিলেন, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের একটি আসন ছিল, সেটি এখন নাই। অথচ 10 লক্ষ পাহাড়িদের সেই আসন আছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মন্ত্রী পরিষদ গঠিত হলে পাহাড়িদের একটি আসন থাকে, কোন কমিশন গঠিত হলে পাহাড়িদের একটি আসন থাকে। কিন্তু আমরা তার থেকে 10-15 গুণ মানুষ, কিন্তু আমাদের মন্ত্রী পরিষদ গঠনের সময় ডাকে না, কোন কমিশন গঠনের সময় ডাকে না, উপদেষ্টা পরিষদ গঠনের সময় ডাকে না। এমনকি নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় কোন রাজনৈতিক দলের আমাদের কথা মনে থাকে না। এই সময় আমরা যদি এই অধিকারের কথা না বলি, এত বড় একটা জনগোষ্ঠী, 2 কোটি 2.5 কোটি মানুষ, আমরা যদি আমাদের অধিকারের কথা না বলি, তাহলে না কারলে মায়েও দুধ দেয় না, রাখতে হবে। আর অধিকার চাইতে গিয়ে মার খাবো না, রক্ত ঝরবে না, জীবন যাবে না, এটা হতে পারে না। বাঙালিরা কেন অধিকারটা পাচ্ছে মাত্র 10 লাখ করছে? কারণ তারা 1977 থেকে 1997 সাল পর্যন্ত রক্ত দিয়েছে অধিকারের জন্য। ফলে আমি আপনাদের সন্তান, এটা ঠিক যে আমার প্রতি আপনাদের সকলের মায়া আছে। আমার জীবন সংশয় হলে আপনারা সকলে ব্যথা পাবেন। কিন্তু আমার একটি কথা মনে হয় যে এই জীবন যদি সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করতে পারি, তাহলেই আমার এই জীবন সার্থক হবে। তা না হলে এই জীবন দিয়ে আমি কি করব? বিশেষত বীরেন্দ্রনাথ বিশ্বাস, যিনি আমার জীবন দেবতা, তার জীবন থেকে আমি শিখেছি এই সমাজের পাশে থাকতে হবে, এই সমাজের সুখে দুঃখে
সংকটে সংগ্রামে এই সমাজের ভালো মন্দের সাথে নিজেকে একাত্ম করতে হবে। আমি তার আদর্শে এতটা আপ্লুত হয়েছিলাম ছোটবেলা থেকেই যে আমি এত মুখে কাউকে বলিনি, এখন সবাইকে বলছি, কারণ সবাইকে বলেছি এই কারণে যে এখন না থাকতে পারে। আমি এতটা আপ্লুত হয়েছি বীরেন বিশ্বাসের দ্বারা যে আমি সংসার করি নাই আর করব না। আমার মনে হয়েছিল বীরেন বিশ্বাস যে বয়সে মারা গিয়েছিল, এখন আমার সেই বয়স। আপনারা ভেবে দেখুন যে সেই মানুষটি কিভাবে, কি কষ্টে, কি দুঃখে, কি যন্ত্রণায় সমাজের কি অধিকারহীনতার কথা চিন্তা করে মারা গিয়েছিলেন। আমি শুধু একটা কথা বলে তার শেষ করব। মৃত্যুর মাত্র 2 বছর আগে সীমান্তের একটি গ্রামে সুরেন সরকার এবং মনোরঞ্জন ভট্টাচার্য দুজন মিলে কবিগান গাচ্ছিলেন। সকালে ওই দুই কবিয়ালের সাথে বীরেন্দ্রনাথ বিশ্বাস নদীতে স্নান করছিলেন। নদীর পূর্ব পারে বাংলাদেশ, পশ্চিম পারে ভারত। বীরেন্দ্রনাথ বিশ্বাস সাঁতরে নদী পার হয়ে এসে বাংলাদেশের পাড়ের মাটি মাথায় নিয়ে আবার সাঁতরে পশ্চিম পারে গিয়েছিলেন। এটা সুরেন সরকারের লেখায় পেয়েছি। সুরেন সরকার বলেছিলেন যে দেশকে কতটা ভালোবাসে বীরেন বিশ্বাসকে আমরা তার পায়ের নিচে শ্রদ্ধায় মাথা নত করি, অথচ তিনি কতটা পাগল ছিলেন দেশের জন্য যে সীমান্তের নদী সাঁতরে গিয়ে বাংলাদেশের পাড়ের মাটি মাথায় নিয়ে আবার ফিরে গিয়েছিলেন। তিনি শুধু তার দেহটা পড়েছিলেন, তার মন, তার সমস্ত অস্তিত্ব এই সমাজে এই জনতাকে ঘুরে বেড়াতে। সেই মানুষটি কথা স্মরণ করে আমি সিদ্ধান্তই নিয়েছি যে বাকি জীবনটুকু আমার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, সাধ্য আছে, সেটুকু দিয়ে আমি এই সমাজের পাশে থাকবো। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর আমাদের আদর্শ, সেই আদর্শ বুকে ধারণ করে আমরা পথে নেমেছি। আশীর্বাদ করবে যেন এই পথ থেকে কখনো দুঃখিত না হয়। সংকট যত ঘনীভূত হোক, আগামী দিনে বিপদ যত প্রচন্ড হোক না কেন, কোন বিপদেই যেন আমরা পিছিয়ে না হতি, আমি যেন বুক চিতিয়ে দাঁড়াতে পারি। আমি অভিমন্যুর বীরত্বে বিশ্বাস করি। অভিমন্যু মারা যাবে জেনেও দেখেছেন যে সত্যরথের বিরুদ্ধে কি যুদ্ধটা করেছিল, তার সে মৃত্যুবরণ করেছিল হাসি মুখে। কর্ণ তাকে জড়িয়ে ধরে বলেছিল পৃথিবীর সেরা বীর অর্জুন না, কর্ণ না, পৃথিবীর সেরা বীর অভিমন্যু, যে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারলো। আমি এই বঞ্চিত সমাজের জন্য আমার জীবনটাকে তিলে তিলে বিলিয়ে দিতে চাই, সেই আশীর্বাদ আমি চাই। 12 তারিখের নির্বাচনে ফুটবল মার্কা আছে আমার, সেটি তো আপনাদের ভালোবাসার মার্কা, সে নিয়ে আমি কিছু বলবো না। আমি শুধু বলবো 12 তারিখেই সংগ্রাম শেষ হয়ে যাবে না, সংগ্রামটা শুরু হবে। সংবিধানে কি থাকবে না থাকবে সেই সংগ্রামে আমি সবটুকু শক্তি দিয়ে লড়াই করতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। সবাইকে আবার প্রণতি জানাচ্ছি।